আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরো আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, আরো অনেক দাদা এখানে ছিলেন, তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে, আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। বিডিও অফিসের বিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোবে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি। ওই ভিডিও যার অফিসে আমাদের সৈকত চ্যাটার্জি রক্তপাত ঘটেছে, রক্তপাত হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স, আপনারা জানেন। সেই রক্তপাত যে অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে, সেই ভিডিওকে, এবং যারা এই কাজ করেছে। ভিডিও হচ্ছে তাদের অ্যাকমপ্লিশ, আইনের ভাষায় তাদের সহযোগী। ভিডিওরা বিশেষ করে তারা প্রত্যেকেই হচ্ছে এই জমানায় শূন্য পেয়ে চাকরিতে জয়েন করেছে এবং টাকা দিয়ে তারা ঢুকেছে। তাদের দুর্নীতি দিয়েই তাদের জন্ম, চাকরিতে ঢোকা। সুতরাং তারা এই সরকারের দুর্নীতিতে সম্পূর্ণভাবে এবং ভোটে জেতানোর জন্য চেষ্টা করছে। আর তো পশ্চিমবঙ্গ রাজ্যটাকে চোর, ভিখিরি এবং মাতালের রাজত্বে পরিণত করেছে এই সরকার। যে মুখ্যমন্ত্রী সংবিধান পড়তে পড়তে বিধানসভা ভাঙচুরের নেতৃত্ব দিয়েছিল, সে তো এই জিনিস করবে জানা কথা। নিচে তলার লোকেরা তখন ভাবে যে হ্যাঁ, যদি মুখ্যমন্ত্রী এরকম কাজ করতে পারে, আমরা কেন পারবো না। ওনার মতো সত্যবাদীকে সেই পাপে ওনাকেও নরকে যেতে হবে, উনি তার জন্য প্রস্তুত। দাদা, রানাঘাটে যে ঘটনাটি ঘটলো, নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির পর্যায়ে একদম আমরা চলে এসেছি, নির্বাচন একদম দোরগোড়ায়। সেই সময় এই ধরনের ঘটনাগুলো নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, এবং যারা কর্মীরা রয়েছেন সাধারণ, এই ভোট পরিচালনা করবেন, তাদের উপরেও তো একটা প্রভাব ফেলার চেষ্টা হচ্ছে। আমরা গত বছর 16ই অক্টোবর এখানে দেখুন পোস্টার আছে আমাদের, যে আমরা নির্বাচন কমিশনকে ডেপুটেশন দিয়ে কমিশনারকে এই কথাগুলোই বলেছিলাম, যে এখানে যারা বিডিও আছে বা অন্য যারা সরকারি আধিকারিক আছে, বিডিওরা বিশেষ করে, তারা প্রত্যেকেই হচ্ছে এই জমানায় শূন্য পেয়ে চাকরিতে জয়েন করেছে এবং টাকা দিয়ে তারা ঢুকেছে। তো সুতরাং তাদের দুর্নীতি দিয়েই তাদের জন্ম, চাকরিতে ঢোকা। সুতরাং তারা এই সরকারের দুর্নীতিতে সম্পূর্ণভাবে এবং ভোটে জেতানোর জন্য চেষ্টা করছে। আর তার সঙ্গে যুক্ত হয়েছে ওই শাসক দলের যে পরামর্শদাতা সংস্থা আইপ্যাক, যাকে বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাকাতি করতে গেছিল, যে মামলা সুপ্রিম কোর্টে চলছে, এবং সুপ্রিম কোর্টও বলেছে যে একজন মুখ্যমন্ত্রী যদি এই কাজ করে তা অন্য রাজ্যে কি করে হবে। আর আপনারা কেন্দ্রে ক্ষমতায় থাকলে রাজ্যে যদি মুখ্যমন্ত্রী এরকম করে, আপনারা এসব প্রশ্ন করেছে, জবাব দিতে পারেন। তো পশ্চিমবঙ্গ রাজ্যটাকে চোর, ভিখিরি এবং মাতালের রাজত্বে পরিণত করেছে এই সরকার, দুর্নীতির রাজত্বে পরিণত করেছে। এবং আজকে যে ঘটনাটা ঘটেছে, আমরা এই গত বছর অক্টোবর মাসে, মানে আজ থেকে 6 মাস আগেই নির্বাচন কমিশনকে আমরা বলেছিলাম যে এই ধরনের ঘটনা ঘটবে, এবং নির্বাচন কমিশন যেন এই ভোটকর্মী তাদের কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দেয়। কিছু সেটা ব্যবস্থা করেনি। আজকে সৈকত চ্যাটার্জি তিনি যখন চ্যালেঞ্জ করেছে যে যারা ওখানে ওই ভোটের ট্রেনিংয়ের সময়, ওটা তো নির্বাচন কমিশনের করার কথা, সেখানে রাজ্য সরকারের ছবি কিসের, উন্নয়নের ছবি কিসের জন্য দেখাবে, এই প্রশ্ন করার জন্যে তাকে তখন ওই যারা বলছে যে তারা নাকি ওখানকার বিডিও অফিসের কর্মচারী, আদৌ তারা কর্মচারী নয়, তারা আসলে সম্ভবত আইপ্যাকের লোক, বা তারা কন্ট্রাকচুয়াল। হ্যাঁ, আই কার্ড দেখাতে পারেনি, এবং এসব দেখানোরও তো কোনো দরকার নেই। যে রাজ্যে এরকম দাবাং বিডিও, প্রশান্ত বর্মনের মতো দাবাং বিডিও শূন্য পেয়ে চাকরি পেয়েছিল এবং খুন করেছে, খুনি বিডিও যেরকম, তো একটা ভাতের হাঁড়ির একটা ভাত টিপলেই ভাতের বোঝা যায় সেদ্ধ হয়েছে কিনা, ওইরকম একটা প্রশান্ত বর্মনের ভাত টিপেই বোঝা যায় যে আসলে অন্য ভিডিওগুলো কতখানি তারা দুর্নীতিগ্রস্ত, এবং এই ধরনের গুন্ডাদের তারা লালন পালন করছে এই জমানায়। তো সেই জায়গা থেকে আজকে সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু ঠিক করেছে যে সমস্ত জায়গায় প্রতিবাদ করবে, একই সাথে নির্বাচন কমিশনকেও আমরা ডেপুটেশন দেব যে আপনাদের ভূমিকাও আমরা কোনো স্বচ্ছতা দেখতে পাচ্ছি না। কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকছে? কেন্দ্রীয় বাহিনীর তো ওখানে থাকার কথা, ওই ভোট কেন্দ্রে যেখানে ট্রেনিং হচ্ছে সেখানেও থাকার কথা। এত লক্ষ লক্ষ নাকি কেন্দ্রীয় বাহিনী আসছে, তারা কোথায়? তো সুতরাং সংগ্রামী যৌথ মঞ্চ ও এই সমস্ত কোনো তারা রাজনৈতিক দলের পা চাটা নয়, তারা চায় যে সংবিধানে যেভাবে বলা আছে নির্বাচন করার কথা, সেই স্বচ্ছভাবে নির্বাচন করতে হবে, এবং অবিলম্বে ওই ভিডিও যার অফিসে আমাদের সৈকত চ্যাটার্জি রক্তপাত ঘটেছে, রক্তপাত হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স, আপনারা জানেন। সেই রক্তপাত যে অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে, সেই ভিডিওকে, এবং যারা এই কাজ করেছে। ভিডিও হচ্ছে তাদের অ্যাকমপ্লিশ, আইনের ভাষায় তাদের সহযোগী। অবিলম্বে নির্বাচন কমিশনকে তাদের গ্রেপ্তার করতে হবে। নির্বাচন কমিশন
এর আগে আপনাদের স্মরণে আছে 6 মাস আগে যখন দুজন WBCS অফিসার ধরা পড়েছিল, তাদের বিরুদ্ধে FIR করার কথা বলেছিল, সেই FIR আজও হয়নি কিসের জন্য? একটা কোনো আধিকারিকের বিরুদ্ধে FIR হচ্ছে না কিসের জন্য? তাদের কেন অ্যারেস্ট করা হচ্ছে না? আমরা নির্বাচন কমিশনকেও এই প্রশ্ন করছি এবং আমরা ডেপুটেশন দিতেও সেই প্রশ্ন করব। আর পাশাপাশি যে রাজনৈতিক দল এই ঘটনা ঘটাচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ তারা নিশ্চয়ই আগামী দিনে এই ভোটে তার হিসেব বুঝে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাড চালানো হচ্ছে, তাহলে এখানে এমসিসি কোনোভাবে না কোনোভাবেই কিছু হচ্ছে না তো। কোনো আইন কানুন এই সরকার সুপ্রিম কোর্টের আইন মানছে, যে আমাদের ডিএ দিতে বলেছে, যেভাবে ডিএ দিতে বলেছে সেই ডিএ সেইভাবে দিচ্ছে। সুপ্রিম কোর্টের আইন মানে না। যে মুখ্যমন্ত্রী সংবিধান পড়তে পড়তে বিধানসভা ভাঙচুরের নেতৃত্ব দিয়েছিল, সে তো এই জিনিস করবে জানা কথা। বাঙালি জাতি এখন চোর মাতাল আর বিকিরিতে পরিণত হয়েছে কার জন্য? এই মুখ্যমন্ত্রীর জন্য। এবারে এখনও উনি এই সমস্ত মিথ্যা প্রচার, ওই আইপ্যাকের হাওলার টাকা বাঁচানোর জন্য যাচ্ছেন। তো এই যে চরিত্র, সমাজের যে চরিত্র, তার পচনটা শুরু হয় তো উঁচু তলায়। নিচের তলার লোকেরা তখন ভাবে যে হ্যাঁ, যদি মুখ্যমন্ত্রী এরকম কাজ করতে পারে আমরা কেন পারবো না? তো সেই তারই আমরা ফলশ্রুতি এটা দেখতে পাচ্ছি। এবং এর থেকে যদি বাঙালি জাতিকে মুক্তি পেতে হয়, তাহলে আগামী দিনে এই নির্বাচনে তাদের সেই ভূমিকা নিতে হবে। এটা আমরা বারবার বলছি। স্বচ্ছভাবে কোনো রাজনৈতিক দলের প্রশ্ন নয়, স্বচ্ছভাবে যাতে নির্বাচন হয়। এবং সংগ্রামী যৌথ মঞ্চ আগেও যেমন অতীতে এই হেল্প ডেস্ক তৈরি করেছে, যে কোনো অভিযোগ আপনাদের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে, ভয় না পেয়ে আমাদের জানান, আমরা সাথে সাথে তার ব্যবস্থা নেব এবং নির্বাচন কমিশনকে বাধ্য করব সেটা ব্যবস্থা নেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় তো কাল একটি সভা থেকে সরাসরি বলছেন যে আমার হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। তার মানে কি এখন যা কিছু ঘটবে সেটা তিনি আগেভাগেই পরিষ্কার করে দিলেন যে এখন যা ঘটছে সেটা আমি কিছু দায়ভার নিচ্ছি না? উনি তো কখনোই দায়ভার নেন না। উনি তো যখন আরজি করের মতো ঘটনা ঘটেছে, তখন সেই আরজি করের ঘটনায় ওই যে ডাক্তার যখন খুন হলেন, ধর্ষিতা হলেন, তখন উনি বলেছিলেন যে রাত্রি 2টো অবধি উনি ফোন করে সব ঠিকঠাক করেছেন যাতে আসল অপরাধী ধরা না পড়ে। সেটা অবশ্য সেই কথাটা অশ্বত্থামা হত ইতি গজর মতো উনি বলেছেন। তো কালকে শুনলাম বলেছে ওনারা নাকি পাণ্ডব, কোথায় কোন মিটির, তা পাণ্ডবের যুধিষ্ঠিরও পাণ্ডবেশ্বরে গিয়ে বলেছে আমরা পাণ্ডব। তা পাণ্ডবের যে নেতা যুধিষ্ঠির, তিনিও তো ওই মিথ্যে কথা বলেছিল, অশ্বত্থামা হত ইতি গজর মতো। উনি ওইরকম অশ্বত্থামা হত ইতি গজর মতো মিথ্যে কথা বলছেন। উনি ওই আরজি করের ঘটনায় উনি ওই সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য 2টো অবধি যে ফোন করেছে, সেটা নামটা বলেনি, বলেছে আমি খোঁজ নিয়ে যাতে সব ঠিকঠাক। এই ঠিকঠাকের মানেই তাই অশ্বত্থামা হত ইতি গজ। উনি ওই পাণ্ডবরা যে পাপটা করেছিল, যে পাপে যুধিষ্ঠিরকে নরকে যেতে হয়েছিল, যুধিষ্ঠিরের মতো সত্যবাদীকে, ওনার মতো সত্যবাদীকে, সেই পাপে ওনাকেও নরকে যেতে হবে। উনি তার জন্য প্রস্তুত থাকেন। কিন্তু স্যার শেষে একটা প্রশ্ন থেকেই যে এইরকম ঘটনাগুলো, রানাঘাটের মতো ঘটনাগুলো নির্বাচনে তো প্রভাব ফেলতেই পারে। আরও বহু জায়গায় তো এরকম। হ্যাঁ, এটা ভয় দেখানোর চেষ্টা চলছে, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চকে মুখ্যমন্ত্রী বা তার দল কোনোভাবেই শায়েস্তা করতে পারেনি। উল্টে আমরাই ওনাকে শায়েস্তা করে দিয়েছি। উনি বলেছিল যে ওই গত বছরের আগের বছর রেড রোডে বসে বলেছিল, শশীকে বলেছিল, শশী কাগজগুলো তোলতো, ওই যে আমরা নাকি কারা বেআইনিভাবে চাকরি পেয়েছি। শশী সেই কাগজ খুঁজে পায়নি, উল্টে শশীর নাম বাদ চলে গেছে, ডিলিমিটেশন হয়ে গেছে, শশীর নাম ওই ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে। তো শশী এখন আর কাগজ খুঁজে পাচ্ছে না। তো এই যে চরিত্র, উনি সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াইটা দিচ্ছে গত 3 বছর ধরে, উনি একমাত্র সেটাকেই ভয় পান। এবং এই আমরা বলছি যে নির্বাচন কর্মীদের বলছি যে আপনারা ভয় পাবেন না। ভয় যত পাবেন, ভয় সংক্রামক ব্যাধি, যত ভয় পাবেন তত এই আক্রমণ নামিয়ে আসছে। আপনারা প্রত্যেকে, সৈকত চ্যাটার্জি তিনি একজন প্রাথমিক শিক্ষক, তিনি এই সাহস দেখাতে যদি পারেন, তাহলে আপনারা কেন এই সাহস দেখাতে পারবেন না? যে নির্বাচনের সময় কোনো রাজনৈতিক দলের প্রচার চলে না, নির্বাচনী ট্রেনিংয়ে সেখানে পরিষ্কার বলা আছে, সেখানে যে এই ধরনের ঘটনা এক জায়গায় তো ঘটেনি, সব জায়গায় ঘটছে। আপনারা এগিয়ে এসে প্রতিবাদ করুন, না হলে কোনোভাবেই আপনাদের যে পাওনাগণ্ডা বা আপনাদের যে অধিকার, সেটা সুরক্ষিত থাকবে না। বারবার আমরা এই অনুরোধ আবেদন আপনাদের করছি এবং এই লড়াইয়ে সংগ্রামী যৌথ মঞ্চ যে নেতৃত্ব দিচ্ছে, আপনারা সেইখানে সামিল হন এবং প্রত্যেকেই নিজের নেতা হয়ে উঠে এই লড়াইটা চালান।
স্যার একদমই আরে আলাদা একটা বিষয়, যেখানে সরকার তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে ডিএ সংক্রান্ত। এই বিষয়টা কতটা স্পষ্ট, কারা কারা ডিএ পাচ্ছে, কারা ডিএ পাচ্ছে না, যদি স্পষ্ট করে দিন। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন 13ই মার্চ ধর্মঘট হলো তার আগে সুপ্রিম কোর্ট বলেছিল যে 5ই ফেব্রুয়ারির অর্ডারে ইমিডিয়েটলি 25% 2008 থেকে 19 সাল অবধি মোট যা ডিএ পাওনা হয় তার 25% ইমিডিয়েটলি দাও। উনি তখন বললেন যে ওটা হচ্ছে সাবজুডিস ম্যাটার। উনি ওইরকম আইনের ব্যাখ্যা শাল পরে গেছিলেন, কালো শাল পরে, এবং সুপ্রিম কোর্টও কালো শালটাকে সাদা করে দিয়েছে। পরে সাথে সাথে সেই রাত্রিরেই অর্ডার বের করে দিয়েছে, ডিএর অর্ডার, মানে পরের দিন সকালে রাত্রিরে ঘোষণা করে। তো সেইটাতে উনি প্রথম ধাক্কা খেয়ে প্রথমে তার জন্য এমএ ফাইল করলেন যে আমাদের নভেম্বর মাস অবধি সময় দেওয়া হোক। তো তারপরে সংগ্রামী যৌথ মঞ্চ এবং যৌথ মঞ্চ কর্মচারী পরিষদ এরা সিদ্ধান্ত নিয়ে গত 13ই মার্চ ধর্মঘট করে, এবং সেই ধর্মঘট ব্যাপকভাবে সফল হয়, বিশেষত হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে। যারা প্রথম যে আদালত থেকে মহার্ঘ ভাতা যে লিগাল এনফোর্সেবল রাইট, এই রায় বেরিয়েছিল, সেখানে কর্মচারীরা 100% ধর্মঘট করেন, এবং সেখানে মহামান্য বিচারকরা পর্যন্ত তাদের সহযোগিতা করেন, বার অ্যাসোসিয়েশন তাদের সহযোগিতা করেন, এবং এই রিপোর্ট সুপ্রিম কোর্টে পৌঁছে যায় যে সুপ্রিম কোর্টের রায় মানেনি বলে কর্মচারীরা ধর্মঘট করছে, আদালতের কাজ বন্ধ। তখন উনি ভয় পেয়ে তড়িঘড়ি একটা টুইট করেন, যে ওই এক্স হ্যান্ডেলে লেখেন যে মামাটি মানুষের সরকার নাকি খুশি হয়ে এই টাকা দিচ্ছে। মামাটি মানুষের এতদিন বা খুশি হয়নি কেন? এতদিন ধরে কর্মচারীরা যে আন্দোলন করছে, 15 সাল থেকে মামলা চলছে, উনি 1000 কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গেছে কেন? এখন একেবারে মামাটি মানুষের সরকার মাটি মানুষ হয়ে গেছে। এই ভয় পেয়ে উনি আসলে ভীতু মহিলা একজন, উনি ওই ভয় পেয়ে তাড়াতাড়ি ওটা একটা এক্স হ্যান্ডেলে লিখলেন। কিন্তু দুরাত্মার ছলের অভাব হয় না। আমরা তখনই বলেছিলাম যে এটা হচ্ছে বেলডিকের বাড়ির নেমন্তন্ন, না আচারে বিশ্বাস নেই। তা উনি তারপরে ওইটা একটা ফিনান্সের অর্ডার ব্যাকডেটে, তাও হচ্ছে ব্যাকডেটে একটা অর্ডার করে, আগে থেকে অর্ডার করে রেখেছিল, সাজিয়েই রেখেছিল, সেইটা ব্যাকডেটে অর্ডার করলো যে 8 থেকে 15 এই অবধি নাকি এখনই কোনো বিচার বিবেচনা হবে না। ভাবুন, তারা তো মরে যাবে, 8 থেকে 15 মারাই গেছে অনেকে, তারা যেটুকু বেঁচে আছে তারাও সেটা এখন পাবে না, তারা এর মধ্যে পেতে পেতে মরে যাবে। আর দ্বিতীয়ত বাকি 16 থেকে 19 এই টাকা নাকি দু কিস্তিতে, সেখানে 25%-এর কোনো হিসেব নেই, দু কিস্তিতে নাকি ঢুকবে। আর সেটা এদের ক্ষেত্রে যারা চাকরিরত তাদের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে সরকারি কর্মচারী এবিসি গ্রুপ আর ডি, তাদেরটা ঢুকবে হচ্ছে আপনার ক্যাশে। সেখানে প্রথম অর্ডারে পেনশনারদের নিয়ে কোনো কথা ছিল না, পরের দিন আবার পেনশনারদের নিয়ে একটা ম্যাচিং অর্ডার বেরোয় যে পেনশনাররাও পাবে। কিন্তু ওই অর্ডারেই বলা হয়েছিল বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষক, যারা সুপ্রিম কোর্ট বলেছিল অল গভর্নমেন্ট এমপ্লয়ি, অল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তো বলেনি, অল গভর্নমেন্ট এমপ্লয়ি মানে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত কর্মচারী, শুধু পিওরলি গভর্নমেন্ট এমপ্লয়ি এই কথাটা বলেনি, তারাও পাবে। তো সেইটার ক্ষেত্রে বলেছে যে তারা এটা মেবি তারা এটা এই অর্ডারে বলা ছিল যে মে গেট বা ইত্যাদি অ্যাকশান তারা নিতে পারে। তো সেটা কোথায়, সেই অ্যাকশান কোথায়? ওর জন্য বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষা দপ্তর এদের ম্যাচিং অর্ডার বের করতে হবে। উনি এখন ভোটের মুখে সেই বিভাজনের, ব্রিটিশের যে নীতি আর কি, যে বিভাজন করো এবং শাসন করো, ভাগ করো শাসন করো, সেই নীতি নিয়ে উনি সরকারি কর্মচারী, শিক্ষকদের মধ্যে, বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত কর্মচারীর মধ্যে এই বিভাজন আনতে চাইছেন। কিন্তু আমরা এটা সহ্য করব না। আগামী দিনে এই নিয়ে ঐক্যবদ্ধ লড়াই হবে, এবং উনি বাধ্য হবেন। উনি এখন নির্বাচন বলে আমার দায়িত্ব নেই বলে এড়িয়ে যেতে পারবেন না। আমরা দরকারে নির্বাচন কমিশনকেও ডেপুটেশন দিয়ে যাতে এই অর্ডার বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষক, শিক্ষাকর্মীদের বেরোয়, আমরা সেই আন্দোলনের দিকে যাচ্ছি।